হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে তোমাদের জন্য একটা স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি। আমরা শুরু করছি ওয়েস্ট বেঙ্গলের স্পেশাল জিকে, যেখানে আমরা পশ্চিমবঙ্গের ওপরে যে জিওগ্রাফি রয়েছে তার উপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলো কিন্তু আপকামিং ডাব্লিউবিপি, কেপি, পিএসসি এবং আমাদের স্টেটের যত এক্সাম রয়েছে তার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেক পরীক্ষায় দেখবে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন প্রশ্ন পড়ে। পশ্চিমবঙ্গের বিভিন্ন ভূপ্রকৃতি অঞ্চল, বিভিন্ন কর্কটক্রান্তি রেখা কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে, বা বিভিন্ন হেরিটেজ সাইট কোথায় অবস্থিত, এক্সেট্রা এক্সেট্রা প্রচুর প্রশ্ন কিন্তু পশ্চিমবঙ্গের জিওগ্রাফি থেকে পড়ে। তো আমাদের এই সেশনটা আমরা শুরু করছি, যেখানে আমরা পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ যে জিকে নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো আপকামিং সমস্ত এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। কেন? কারণ আমাদের চ্যানেলে তোমরা প্রতিদিন ফ্রি ক্লাসেস পেয়ে থাকো, যেগুলো আমাদের ফেসবুক চ্যানেলে অ্যাভেলেবেল। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও তোমরা এই ক্লাসেস গুলো দেখতে পারো। যেহেতু ফ্রি ক্লাসেস পাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে? পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? খুবই সহজ প্রশ্ন, আমরা প্রত্যেকেই জানি। চারটে অপশন রয়েছে: রয়্যাল বেঙ্গল টাইগার, মেছো বেড়াল, হাতি না গন্ডার। তো দেখো, পশ্চিমবঙ্গের যে রাজ্য পশু সেটা প্রত্যেকেই জানি মেছো বিড়াল বা ফিশিং ক্যাটকে বলা হয় পশ্চিমবঙ্গের রাজ্য পশু, যেটা পশ্চিমবঙ্গের জাতীয় প্রতীকগুলির মধ্যে অন্যতম। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সহজ মনে হতে পারে, কিন্তু পরীক্ষায় কিন্তু এটা বারবার এসেছে এই প্রশ্নটা। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে? পরবর্তী প্রশ্ন বলেছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দেখো, পশ্চিমবঙ্গে অনেক শৃঙ্গ রয়েছে, তার মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? চারটে অপশন রয়েছে: ফালুট, সবরগ্রাম, সান্দাকফু না টাইগার হিল। তোর মধ্যে দেখো, সান্দাকফু টাইগার হিলে আমরা কিন্তু প্রত্যেকে দার্জিলিং এ গেলে ঘুরতে যাই। তো তাই সেই কারণে অপশন সি সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা প্রায় ৩,৬৩৬ মিটার, যেটা সিঙ্গলীলা পর্বত শ্রেণীতে অবস্থিত হিমালয়ের এখানে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এই প্রশ্নটা কিন্তু প্রায়ই পড়ে থাকে। তো কেয়ারফুলি এটা করবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? তাহলে চারটে অপশন রয়েছে: নদিয়া, মালদা, বীরভূম না হাওড়া। তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা ট্রপিক অফ ক্যান্সার গিয়েছে? তো মনে রাখবে যে আমাদের নদিয়া জেলার উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। শুধু নদিয়া নয়, পশ্চিমবঙ্গের মোট 5টি জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা, ট্রপিক অফ ক্যান্সার, মানে 23.5 ডিগ্রি উত্তর এই রেখাটা গিয়েছে। ওকে, তাহলে এখানে কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের 5টি জেলার উপর দিয়ে গিয়েছে। কোন কোন জেলা? পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া। যেহেতু অ্যাকর্ডিং টু অপশনের মধ্যে শুধুমাত্র নদিয়া রয়েছে, তাহলে নদিয়া হবে। পরীক্ষা এইভাবে বলতে পারে নিচের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি। সেক্ষেত্রে চারটে অপশন দিল: পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া এবং মুর্শিদাবাদ। তো সেক্ষেত্রে অ্যান্সার করবে মুর্শিদাবাদের উপর দিয়ে যায়নি। তো এটা কেয়ারফুলি অ্যান্সার কিন্তু করবে, পরীক্ষায় বিভিন্ন রকম ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। পরবর্তী প্রশ্ন। আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? কোন জেলার আয়তন সব থেকে বড়? চারটে অপশন রয়েছে: উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বর্ধমান না জলপাইগুড়ি। তো মনে রাখবে, আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, যেটা সুন্দরবন অঞ্চলের একটি বড় অংশ এই জেলায় অবস্থিত। এই ২৪ পরগনার নাম বেসিক্যালি ২৪টা পরগনা ব্রিটিশ আমলে ছিল, সেই থেকে এর নাম ছিল ২৪ পরগনা। পরবর্তীকালে এই ২৪ পরগনাকে দুটো ভাগে ভাগ করা হয়: উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা। তো এর মধ্যে যে দক্ষিণ ২৪ পরগনা সেটা কিন্তু পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহত্তম জেলা। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে? ভারতের মোট আয়তনের আহ কত শতাংশ পশ্চিমবঙ্গ দখল করে আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ভারতের মোট আয়তনের কত শতাংশ পশ্চিমবঙ্গ দখল করে রয়েছে। দেখো, চারটে অপশন রয়েছে: 2.67%, 5.5%, 3.8%, 4.2%। তাহলে ভারতের মোট আয়তনের কত শতাংশ পশ্চিমবঙ্গ দখল করে রয়েছে? দেখো, এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন এ, 2.67%।
মনে রাখবে আয়তন ক্ষুদ্র হওয়া সত্ত্বেও এটি কিন্তু ভারতের অন্যতম জনবহুল রাজ্য। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। মোট আয়তনের 2.67% কিন্তু পশ্চিমবঙ্গ দখল করে রয়েছে। খুব কম আয়তন কিন্তু প্রচন্ড আমাদের সবচেয়ে জনবহুল রাজ্য, এটা কিন্তু পশ্চিমবঙ্গ রয়েছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে? ৪ টে অপশন রয়েছে কুচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি না আলিপুরদুয়ার। তো পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? তো মনে রাখবে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে, যেটি হিমালয়ের পাদদেশে অবস্থিত সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের সাথে যোগাযোগের প্রধান কেন্দ্র। তো মনে রাখবে এই যে শিলিগুড়ি শহর, এটা কিন্তু হিমালয়ের পাদদেশে, যেটাকে আমরা উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে বলে থাকি। পরবর্তী প্রশ্ন, বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? দেখো ৪ টে অপশন রয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার না দক্ষিণ চব্বিশ পরগনা। তো এর মধ্যে যে বক্সা ব্যাঘ্র প্রকল্প, সেটা পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? মনে রাখবে আলিপুরদুয়ার জেলায় অবস্থিত বক্সা ব্যাঘ্র প্রকল্প, যেটা ভারত ভুটান সীমান্তের কাছাকাছি অবস্থিত। আর এই বক্সার অঞ্চলেই কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? দেখো পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে অনেক নদী প্রবাহিত হয়েছে, তার মধ্যে দীর্ঘতম নদী কোনটি? ৪ টে অপশন রয়েছে, তিস্তা, ভাগীরথী, হুগলি যেটা আমাদের গঙ্গা নদীর অংশ, রূপনারায়ণ না দামোদর। তো মনে রাখবে যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কিন্তু ভাগীরথী হুগলি নদী, যেটা গঙ্গার শাখা নদী। মুর্শিদাবাদ থেকে একটা অংশ পদ্মা নামে বাংলাদেশে চলে গিয়েছে, আরেকটা অংশ ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। পরবর্তী প্রশ্ন, বাংলার পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় কোন নদীকে, বা বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? ৪ টে অপশন রয়েছে, অজয়, ময়ূরাক্ষী, দামোদর না কাঁসাই। তো মনে রাখবে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় দামোদর নদীকে। কেন? কারণ অতীতে কি হয়, এই দামোদর নদীর কারণে প্রচুর বন্যা হতো। সেই কারণে প্রচন্ড কৃষি ক্ষতিগ্রস্ত হতো, যেই কারণে এটাকে বাংলার দুঃখ বলা হয়। বর্তমানে ডিভিসি প্রজেক্ট করা হয়েছে এখানে, যেটা হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা নামে পরিচিত। দামোদর নদীর উপরে তৈরি করা হয়েছে ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, ডিভিসি। তো এটাকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়ে থাকে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের মোট বিধানসভার আসন সংখ্যা কত? ৪ টে অপশন রয়েছে, ২৯৪, ২৯৫, ২৫০, ২৮৮। পশ্চিমবঙ্গের মোট বিধানসভার আসন সংখ্যা কত? কতগুলো আসন বিধানসভায় রয়েছে? ৪ টে অপশন রয়েছে। তো এর মধ্যে ২৯৪ টা আসন রয়েছে পশ্চিমবঙ্গের মোট বিধানসভায়। কিছুদিন পরেই আমাদের ভোট রয়েছে। ২৯৪ টা আসনে ভোট হবে। এই বিধানসভার ভোটের মাধ্যমে কিন্তু মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়। ওকে? তো মনে রাখবে যে পরবর্তী মুখ্যমন্ত্রী আবার কি আমাদের ম্যাডাম আসতে চলেছেন? নাকি অন্য কেউ? বা অন্য পার্টি না অন্য কেউ? কি ব্যাপার? ভোটের মাধ্যমেই আমরা জানতে পারবো। তো মনে রাখতে হবে মোট বিধানসভায় ২৯৪ টা আসন রয়েছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? মানে পশ্চিমবঙ্গের যে আর্কিটেকচার, কাকে বলা হয় আর্কিটেক্ট? প্রফুল্লচন্দ্র ঘোষ, জ্যোতি বসু, বিধানচন্দ্র রায় না মমতা ব্যানার্জি? তো যাই হোক, মমতা ব্যানার্জিকে তো বলাটা উচিত নয়। তো যাই হোক, পশ্চিমবঙ্গের রূপকার বলা হয় বিধানচন্দ্র রায়কে। দেখো হতেই পারে যে প্রফুল্লচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু বিধানচন্দ্র রায় দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন, যিনি বিভিন্ন আধুনিক শহর গড়ে তুলেছেন, যেমন দুর্গাপুর, কল্যাণী, বিধাননগর, এইসব আধুনিক শহর তিনি গড়ে তুলেছেন। সেই কারণে সেই বিধানচন্দ্র রায়কে আমরা পশ্চিমবঙ্গের রূপকার বলি, যার জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ কিন্তু একই। এটা তোমরা হয়তো জানো। তোমরা কমেন্ট করে জানাও যে বিধানচন্দ্র রায়ের জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ কত তারিখে ছিল। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এটা আমি তোমাদের হিন্ট দিলাম। আর এর সাথে সাথে তোমরা কমেন্ট করে আরেকটা জিনিস জানাতে পারো যে বিধানচন্দ্র রায় ছাড়া আর কোন বিখ্যাত ব্যক্তিত্বের জন্মদিন এবং মৃত্যুদিন একই দিনে ছিল। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সাথে কটি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? পশ্চিমবঙ্গ কটি দেশের সাথে আন্তর্জাতিক সীমানা শেয়ার করছে? একটা, দুটো, তিনটে না চারটে? তো মনে রাখবে পশ্চিমবঙ্গের সাথে তিনটি দেশ কিন্তু আন্তর্জাতিক সীমানা শেয়ার করছে। কোন কোন দেশ? পূর্বে রয়েছে আমাদের বাংলাদেশ, উত্তরে রয়েছে নেপাল, আর উত্তর পূর্ব দিকে রয়েছে ভুটান। তো এর মধ্যে বাংলাদেশের যে সীমানা সেটা কিন্তু সবচেয়ে বেশি, যেটা পশ্চিমবঙ্গের সাথে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সীমানা শেয়ার করছে। ওকে, পরবর্তী প্রশ্ন, তিস্তা নদীর পশ্চিম অংশকে কি বলা হয়? ৪ টে অপশন রয়েছে,
তরাই, ডুয়ার্স, রাঢ় না তাল? তো মনে রাখবে তিস্তা নদীর পশ্চিম অংশকে তরাই বলা হয়। ঠিক আছে? তিস্তা নদীর পশ্চিম ভাগকে বলা হয় তরাই আর পূর্ব ভাগকে বলা হয় ডুয়ার্স। তো তরাই অঞ্চলটা স্যাঁতসেঁতে এবং বনাঞ্চলে ঘেরা। অনেকে দেখবে এই ডুয়ার্স ঘুরতে যায়, কারণ গুরুত্বপূর্ণ বায়োডাইভার্সিটির কারণে মানে খুব ভালো ন্যাচারাল ভিউ পাওয়া যায়। তো তিস্তা নদীর পশ্চিম অংশকে তরাই বলা হয় আর পূর্ব অংশকে ডুয়ার্স বলা হয়। তো এক্ষেত্রে অ্যান্সার হবে, যেহেতু পশ্চিম জানতে চেয়েছে, উত্তর হবে অপশন বি তরাই। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় লিঙ্গ অনুপাত বা সেক্স রেশিও সবচেয়ে বেশি? চারটে অপশন রয়েছে, কলকাতা, দার্জিলিং, পশ্চিম মেদিনীপুর না হুগলিয়া? তো মনে রাখবে যে দার্জিলিং জেলায় লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি, যেখানে 2011 সালের জনগণনা অনুযায়ী দার্জিলিং জেলায় প্রতি 1000 জন পুরুষের বিপরীতে মহিলাদের সংখ্যা অন্য রাজ্যের তুলনায় বেশি। সেই কারণে দার্জিলিং লিঙ্গ অনুপাতে সব থেকে বেশি পড়ে। চলো আজকের লাস্ট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, সুন্দরবনকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? চারটে অপশন, 1985, 1987, 1989 এবং 2001। তো সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে 1987, 1987 সালে। তো মূলত ম্যানগ্রোভ ফরেস্ট এবং রয়্যাল বেঙ্গল টাইগারের প্রাকৃতিক আবাসের জন্য এই মর্যাদা দেওয়া হয়েছে। তো সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে 1987। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। থ্যাংক ইউ।